করলে কখনো পড়বে না। ইরফান কেসে উঠল, বিস্মিত নয়নে তাকালো মেয়েটার দিকে। এসব কি বলছে? আর কিছুক্ষণ এখানে থাকলে নিশ্চয়ই কথা শোনাবে, তাই এখান থেকে সটকে পড়া ভালো। বড়মামা ডাকছে, আমি আসছি। এতটুকু বলে ছুটল ইরফান। অরিচিকার ভাবভঙ্গি পরিবর্তন হলো নিমিষে। ইরফানের দৌড়ানো দেখে ফিক করে হেসে দিল। এহ, হাসছে প্রশংসা করতে। সারান ভাই ইংরেজিতে প্রশংসা করেন তা চলনসই, কিন্তু ইরফান ভাই কী সব প্রশংসা করে? এর মাঝে অরিত্রিকার ফোনটা বেজে ওঠে। হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে দেখে মেহেদি আর্টিস্ট কল দিয়েছে। সে দ্রুততার সহিত কলটা রিসিভ করে। তমা আপু, আপনি কোথায় আছেন? এখনো আসছেন না কেন? ঋতিকা, আমি তোমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। গার্ডসরা ঢুকতে দিচ্ছে না ভিতরে। আচ্ছা তুমি থাকো এখানে, আমি আসছি। ঠিক আছে। অরিত্রিকা কল কেটে দেয়। দ্রুততার সহিত হাঁটতে শুরু করে। তখনই বাধে বিপত্তি। শাড়িতে পা বেঁধে যাচ্ছে হাঁটার সময়। কোনো মতে শাড়ি এক হাতে আলগোছে ধরে ছাদ থেকে দ্রুত নেমে যায়। অরিত্রিকা মেহেদি আর্টিস্টকে ছাদে যাওয়ার পথ দেখিয়ে নিজে রুমে এসেছে। পোড়া স্থানে জ্বলছে ভীষণ। কিছুক্ষণ আগে শাড়িতে পা বেঁধে হোঁচট খেয়ে সদর দরজা বাবাজির সাথে ধাক্কা খেয়েছিল। তখনই হাত সোজা হয়ে লেগেছিল দরজায়। আঙ্গুলে লেগে ফোসকা গলে বিশ্রী অবস্থা হয়েছে। রক্ত বেরিয়ে গেছে একদম। হাতের আঙ্গুলে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। প্রায় 10 মিনিট ধরে এক হাতে কোনো মতে ব্যান্ডেজ করেছে। ফার্স্ট এড বক্সটা বিছানা থেকে নেমে টেবিলের উপর রাখে। এর মাঝে বক্সে উচ্চ শব্দে গান বেজে উঠল। তার মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অরিত্রিকা শাড়ির কুচি অন্য হাতে আলগোছে ধরে হম্বিতম্বি করে ছুটল ছাদের দিকে। সারান কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে। শরীর ভীষণ ক্লান্ত, কেমন যেন ম্যাজম্যাজ করছে। কিছুক্ষণ বিশ্রাম নিলে হয়তো ভালো লাগতো, কিন্তু এখন বিশ্রামের সময় নেই। বিয়ের বাড়ি আমেজ লেগেছে। ছোট্ট বোনের বিয়ে উপলক্ষে বড় ভাইয়ের দায়িত্ব আছে। অনুষ্ঠানের প্রতিটি বিষয়ে তদারকি করা, সেই দায়িত্ব পালন করতে হবে এখন থেকে। সারান ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পরেছে। চুল ব্রাশ করে পারফিউম ইউজ করে। ঘড়ি পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে আসে। ঘড়ি পড়া শেষ করে ছাদের সিঁড়ির দিকে পা বাড়াতে কারো সাথে ধাক্কা লাগলো সারহানের। অরিচিকা সিঁড়িতে পা রাখবে এমন সময় কারো সাথে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম তার। চোখ মুখ খিচে আতঙ্কে চিৎকার করে ওঠে। তৎক্ষণাৎ পুরুষালী বলিষ্ঠ হাত জাপটে ধরে অরিত্রিকার কোমর। অরিত্রিকাও নিজেকে বাঁচাতে মানবটার বাহু আঁকড়ে ধরল। মানবটা আরো দৃঢ় মেয়েটাকে ধরল, যেন না পড়ে যায় মেঝেতে। অরিত্রিকা শিউরে উঠল খানিকটা। নাসিক্য পরিচিত পারফিউমের গন্ধ প্রবেশ করতে ঝিমঝিম করে উঠল মাথা। অপ্রস্তুত ভঙ্গিতে পিটপিট করে চাইল মানবটার দিকে। সারহান গম্ভীরতর মুখে শান্ত স্থির চাহনিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। তীক্ষ্ণ ধারালো চক্ষুদয়ে বিরাজ করছে একরাশ মুগ্ধতা। বিমোহিত নয়নে তার প্রণয়নীকে দেখতে ব্যস্ত প্রেমিক পুরুষ। অরিত্রিকার মাঝে লজ্জা হানা দিল। চক্ষুদয় সন্তর্পণে নামিয়ে নেয়। অস্বস্তি লজ্জায় মিয়ে যায়। সারহান অরিত্রিকার ভাবমূর্তি পর্যবেক্ষণ করে। ধীরভাবে আরেকটু মিশিয়ে নেয় তার মাঝে। অরিত্রিকা ভয় পেয়ে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। পুরুষারি ঘাড় স্পর্শে বিচলিত হয়ে যায় অন্তঃকোণ। সারহান অপলক চেয়ে রয় অরিত্রিকার লজ্জা অস্বস্তি ভরা মুখপানে। আবেশী মধ্যক কণ্ঠে বলে ওঠে, তোর ভুবন মোহিনী রূপে আমাকে মেরে ফেলতে চাইছিস ফাইরুজ? এহেন প্রশ্নে অরিত্রিকা চমকালো, থমকালো, হত বিহব্বল হয়ে তাকালো মানবের দিকে। অবিশ্বাস্য ভঙ্গিতে নাত্রপল্লব ঝাপটালো। সারহান অতি শান্ত কণ্ঠে পুনরায় বলে ওঠে, তোকে দ্বিতীয়বার শাড়ি পরে দেখে আবার থমকে গেলাম। প্রথমবারে আমার মনের গহীনে অনুভূতিরা বেসামাল হয়েছিল, এবার আমি পুরোটা বেসামাল হয়ে গেলাম। অরিত্রিকার বক্ষস্থল কেঁপে উঠল, কিছুটা দিশেহারা হয়ে গেল। তীব্র বেগে বক্ষ থুকপুক করতে লাগলো। সারহানের মাঝে কোনো দোলন চলন দেখা গেল না। অরিত্রিকা অপলক চেয়ে রয়েছে সারহানের মুখপানে। কিঞ্চিত শীতল তীক্ষ্ণ সেই দৃষ্টি, যেন নির্বাক ও কণ্ঠহীন ভাষায় বহু প্রশ্ন উচ্চারিত হচ্ছে। তার দু চোখের গভীরে জমে উঠেছে হাজারো প্রশ্নের মেঘ। যার ভারে ভারাক্রান্ত সে। মনটা কেন যেন চঞ্চল হয়ে উঠেছে। অস্থিরতায় ছটফট করছে প্রতিটি অনুভূতি। বিচলিত হৃদয় হঠাৎ করে বিদ্রোহ ঘোষণা করতে যাচ্ছে। বাধ্য মন যেন অবাধ্য হওয়ার প্রচণ্ড তাড়নায় কেঁপে উঠছে। এই পরিবর্তনের উৎস কোথায়? এটা কি ভালোবাসা, নাকি শুধুই এক মুহূর্তের মোহ? কেন এমন অনুভূতি তার ভেতরে বাসা বাঁধছে? সারহান তো পূর্বে কখনো তাকে প্রশ্রয় দেয়নি, কখনো মধুর ভাষায় কথা বলেনি,
বরং প্রতিটি বাক্যই ছিল কঠোরতার ছাপ। তিক্ততার, অবহেলার বিষ ছিটিয়ে দূরে সরিয়ে রাখতে চেয়েছে তাকে বারবার। তবে সেই মানুষটির হৃদয়ের কঠোর প্রাচীর ভেদ করে ভালোবাসা নামক কোমল অনুভূতি কখন কিভাবে প্রবেশ করলো? এক পাষাণ হৃদয়ে কি সত্যিই ভালোবাসার স্থান হয়? কেন আজ সে সারহানের চোখে এমন কিছু দেখতে পাচ্ছে যা এতদিন ছিল ধোঁয়াশার আড়ালে? এই অনুভূতির কোনো ব্যাখ্যা আছে কি, নাকি কিছু অনুভূতি ব্যাখ্যার সীমার বাইরেই থেকে যায়? কেন তার মতো এক সাধারণ মেয়ের জন্য এতটা ব্যথিত হলো মানুষটি? অরিত্রিকার নেত্রপল্লব কেঁপে উঠল সহসা। বুকের গভীরে যেন অজানা আশঙ্কার স্পন্দন বেজে উঠল। অষ্টু ভিজিয়ে ঢোক গিলে ফেলে, অথচ সেই গলাটুকু যেন শুকনো বালুর মতো শুষ্ক লাগছে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো দণ্ডায়মান মানুষটিকে। চোখের পলক না ফেলে তাকিয়ে থাকলো সারহানের মুখাবয়ের দিকে, যেখানে ফুটে উঠেছে অদ্ভুত মোহজা। মুগ্ধতার ছায়া লেগে আছে তার দৃষ্টিতে, যেন সে এমন কিছু দেখেছে যা এতদিন তার দৃষ্টির অন্তরালে ছিল। বিমোহিত নয়নে তাকিয়ে আছে সে। শ্যাম মানবের এই তীব্র দুঃখর চাহনি দেখে অরিত্রিকার বুকে একসঙ্গে অনেকগুলো ঢেউ আছড়ে পড়ল। কি এই অনুভূতি? কেন এই দৃষ্টি তাকে গেঁথে ফেলছে অজানা আকর্ষণের আবর্তে? মন ও মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়ল অদৃশ্য দ্বন্দ্বে। এমন অনুভূতি যার ব্যাখ্যা নেই, অথচ যার গভীরতা অনুভব করা যায় প্রতিটি শিরায়, প্রতিটি ধমনীতে। সারহান গভীর শ্বাস টেনে নেয়। এক মুহূর্তের দ্বিধায় তার বাহুতে আবদ্ধ মেইলি শরীরের উষ্ণতা টের পায়। ধীরে ধীরে ছেড়ে দেয় অরিত্রিকাকে। এলোমেলো দৃষ্টি চারপাশে ছড়িয়ে কিছুটা পিছিয়ে আসে, দৃষ্টি নিবদ্ধ করে অন্যত্র। এই মুহূর্তে তার অরিত্রিকার পাশে থাকা উচিত নয়, কারণ তার বেপরোয়া প্রেমিক মরিয়া হয়ে উঠেছে। অভদ্র হওয়ার এমন আকাঙ্ক্ষায় কাঁপছে তার অস্তিত্ব। চাইছে তাকে শক্ত করে আলিঙ্গন করতে, বুকের ভেতর জ্বলে ওঠা আগুন নেভাতে। যাকে বিরহের অনলে প্রতিনিয়ত পোড়াচ্ছে, তাকে কি আর এত সহজে যেতে দেওয়া যায়? তার সমস্ত সত্তা আর্তনাদ করছে এই মেয়েটাকে সে সারা জীবন নিজের কাছে আটকে রাখবে। তার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি স্পর্শে তাকে ভালোবাসার শীতল পরশে মুড়িয়ে রাখবে। কিন্তু সময় সময় তার অনুকূলে নেই। সারহান গাঢ় চাহনিতে তাকায় তার প্রণয়নীর দিকে, অতঃপর শানিত পায়ে ছাদের সিঁড়িতে পা রাখে। কয়েকটা সিঁড়ি পেরোতেই হাতে টান অনুভব করে। পেছনে তাকানোর পূর্বে মেইলি স্বরে ভরকে যায়, আমার শাড়ি। অরিত্রিকার শঙ্কিত স্বর। এক হাতে কাঁধের উপরিভাগে লাগানো সেফটি পিন ধরে রেখেছে। মুখাভয়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। সংকোচ নিয়ে কিঞ্চিত ভয়াতুর দৃষ্টিতে তাকায় সারহানের দিকে। সারহান অরিত্রিকার আকস্মিক চিৎকারে থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে অরিত্রিকার পানে, ভ্রুযুগল কুঁচকে পর্যবেক্ষণ করে চিৎকারের কারণ। কিয়ৎ সময় পর বুঝতে সক্ষম হয় অরিত্রিকার শাড়ির আঁচল তার ঘড়িতে আটকে গেছে। সারহানের মুখ কিছুটা গম্ভীর হয়ে উঠল। এমন নির্লিপ্ত ভঙ্গিতে বেশ শব্দ করে সিঁড়ি বেয়ে নেমে অরিত্রিকার সামনে এসল। অরিত্রিকা চৌকির দৃষ্টিতে পুনরায় তাকায় দণ্ডায়মান মানুষটার দিকে। সারহান ধীর গতিতে হাত তোলে। তার চোখ নিবদ্ধ থাকে ঘড়িতে আটকে থাকা শাড়ির আঁচলের দিকে। এক প্রকার গুড় তৃপ্তি ছড়িয়ে পড়ে ওষ্ঠ ধরে, মৃদু হাসির রেখায় প্রতিফলিত হয় অদ্ভুত অনুভূতি। ভ্রুযুগল কুঁচকে চক্ষুদয় উঁচিয়ে গভীর দৃষ্টিতে অরিত্রিকার মুখাবয় পর্যবেক্ষণ করে। মেয়েটা যে স্পষ্টই শঙ্কিত তা বুঝতে সারহানের মুহূর্ত মাত্র দেরি হয় না। কণ্ঠনালী হতে নিঃসৃত শব্দগুলো প্রায় ফিসফিসিয়ে ওঠে, যেন সময়ের অতল থেকে উঠে আসা কোনো অলিখিত সত্য। এ বাঁধন যদি নিছক কাকতালীয় হয়, তবুও মনে হচ্ছে সৃষ্টির আদি থেকে প্রকৃতি আমাদের জন্য এমনই বন্ধনের প্রতিচিত্র এঁকে রেখেছে, যেখানে তুই আর আমি সময়ের স্রোতের মতো পাশাপাশি বয়ে যাব, অবিচ্ছেদ্যভাবে একসঙ্গে। অরিত্রিকার সারা শরীর কেমন যেন শিরশির করে ওঠে। এক মুহূর্তের জন্য কি সে ভেবেছিল সারহান এমন কোনো কথা বলবে? এই মানুষটার দুর্বোধ্য মনুষ্যত্ব সে কখনই ঠিক বুঝতে পারে না। সারহান হালকা হাসে, রহস্যময় দুর্বিদ্ধ সেই হাসি। পরক্ষণে অনায়াস ভঙ্গিতে গড়ি থেকে শাড়ির আঁচল ছাড়িয়ে নেয়। কোনো কিছু না বলে দ্রুত পায়ে ছাদের দিকে চলে যায়। অরিত্রিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখের সামনে যেন মুহূর্ত আগের দৃশ্যের রেশ রেখে যায়। সারহানের ব্যক্তিত্ব, অভিব্যক্তি, কণ্ঠস্বরণ ও অনুরণন, আর সেই স্পষ্ট প্রতিশ্রুতি, যা হয়তো সত্যিই ছিল।
অরিন মুখশ্রী মলিন করে চুপচাপ বসে আছে। তার দৃষ্টি দূরে দৃশ্যমান অট্টালিকার দিকে নিবদ্ধ। তার চিন্তাগুলো সময়ের আবরণ ভেদ করে অতীতের গহ্বরে ডুব দিচ্ছে। আর যদি তার ভালোবাসার মানুষটি সঠিক হতো, তাহলে কি এই মুহূর্তে সবকিছু ভিন্ন হতো? তাহলে কি সে আজ অন্য কারো জন্য নয়, বরং তারই জন্য মেহেদি রাঙাতো? এই একটা মাত্র ভাবনাই তাকে বিষণ্ণতার গভীরে ডুবিয়ে দেয়। বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস বয়ে যায়, কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই। পাশে বসে তমা অরিনের হাতে মেহেদি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই মেহেদি দেওয়া শুরু করেছে। অন্য পাশে বসে আছে অরিনের বান্ধবীরা। তারা দুজনেই বান্ধবীর অন্য হাতে মেহেদি দেওয়ার জন্য ফোনে ডিজাইন খুঁজে চলেছে। তমা, অরণ্যের হাতের মাঝখানে রাহাত নাম লিখে দিও। আবিরের আকস্মিক আগমনে অরিন চমকে ওঠে। তার চঞ্চল নেত্রপল্লব মুহূর্তেই কেঁপে ওঠে। বিস্মিত নয়নে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। আবির সৌম্য চেহারায় প্রশান্তির ছাপ, ঠোঁটের কোণে সেই চিরচেনা হাস্যোজ্জ্বল অভিব্যক্তি। পরনে সাদা রঙের পাঞ্জাবি, যার উপর সোনালি সুতোয় ফুটিয়ে তোলা কারুকাজ। দেখতে সুদর্শন লাগছে। তোমার নিজের নাম কোনো ছেলের কণ্ঠে শুনে মেহেদি দেয়া হাত থামিয়ে সামনে তাকায়। কিছুক্ষণ অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বিস্ময়ে ফেটে পড়ে। আবির ভাইয়া, তুমি এখানে কি করছো? তার কণ্ঠে স্পষ্ট অবাকত্ব। অরিন নির্বাক বসে থাকে। লীনা ও প্রভা ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাকায় আবিরের দিকে। অচেনা একটা ছেলেকে দেখে একটু সংকোচ বোধ করে। অরিন হতবিহ্বল হয়ে একবার আবিরের দিকে তাকাচ্ছে, তো আরেকবার তমার দিকে তাকাচ্ছে। দুজনের কথোপকথনে বুঝতে পারলো থমা এবং আবির পূর্ব পরিচিত। আবির চেয়ার টেনে বসে, স্বাভাবিকভাবেই বলে, শারহান আমার বন্ধু, সেই সুবাদে দাওয়াত কবুল করতে এসছে। তমা মৃদু হাসে, ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলে, বুঝলাম না। তোমাকে কিন্তু হলুদ শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। তমা ভীষণ লজ্জা পেল। তার গালের দুপাশ লালচে আভা ছড়িয়ে দিল। যদিও সে সেটা আড়াল করার বৃথা চেষ্টা করলো। অরিন বিরাগ ভরে তাকালো আবিরের দিকে। এই ছেলে আবার ফ্লার্টও করতে জানে, হতে আশ্চর্যের বিষয়। সে ভেবেছিল আবির একদম নম্র, ভদ্র, সংযত স্বভাবের কেউ হবে, কিন্তু এখন যা দেখছে তা সম্পূর্ণ বিপরীত। এই আচরণ, এই সপ্রতিভ হাসি, অনায়াস ভঙ্গি, সব মিলিয়ে একটা ধোঁকাবাজির মতো লাগছে। অরিনের মুখের অভিব্যক্তিতে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। আবির তার দৃষ্টি ঠিকই ধরে ফেলল, বরং এতে বেশ মজাই পেল। ঠোঁটের কোণে ক্রূর হাসি টেনে তমার দিকে তাকিয়ে বলল, তমা, রাতে নাম লিখে দিয়েছ? তমার চেহারা মুহূর্তে আরো লাল হয়ে গেল। সে বিব্রত হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিল না। অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, এখনো লিখিনি। আরে দ্রুত লিখে দাও। দিচ্ছি ভাইয়া। কারো নাম লেখার দরকার নেই। অরিন দাঁতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল। তমা আশ্চর্যিত হলো বেশ। সে মেহেদি না দিয়ে আর চোখে তাকালো। লীনা ও প্রভা চমকে গেল। বান্ধবীর কথার দ্বারা বুঝতে সময় লাগলো না। লীনা অরিনের হাত ধরে ইশারা করলো শান্ত হওয়ার জন্য। আবির পায়ের উপর পা তুলে ভ্রুক্ষেপহীনভাবে বলল, তাহলে কার নাম লেখার ইচ্ছে আছে? শর্টের নাম লিখবে হাতে? অরিনের রাগে ক্ষোভে কান্না পেল। ছলছল করে উঠল চক্ষুদয়। অশ্রুকণা গাল বেয়ে পড়তে লাগলো। গমগমে কণ্ঠে বলল, আপনি একটা বাজে লোক আবির। আরে আরে, কাঁদছো কেন? আমি তো এমনি এমনি বলছি। বিয়ের কনে কাঁদতে নেই, জানো না? আপনি চুপ করুন, খারাপ লোক। ঠিক আছে, চুপ করলাম। এই যে আঙুল রাখলাম ঠোঁটের উপর, আর উল্টা পাল্টা কোনো কথাই বলবো না। দয়া করে কান্না করো না। আবির তার কথা মতো আঙ্গুলখানা চাপিয়ে দিল ওষ্ঠদয়ের উপরি ভাগে। নিষ্পাপ চাহনিতে তাকালো অরিনের দিকে। কেমন ছোট্ট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আছে। অরিনের হঠাৎ হাসি পেল, তবু মুখ ভার করে চুপ রইল। এই লোকের সামনে হাসা যাবে না, ব্যাত্তপ লোক। লীনা পুনরায় ফোনের দিকে নজর দিল, কিন্তু প্রভা হা করেই তাকিয়ে আছে আবিরের দিকে। এত হ্যান্ডসাম মানুষ কই থেকে টপকালো? নাম্বার জোগাড় করতে হবে, তারপর কথা বলে পটিয়ে বিয়ে করতে হবে। আরশাদ সাহেব এবং আজমল সাহেব রান্নার দিকটা পর্যবেক্ষণ করে ছাদে এসেছেন। বাড়ির বড় মেয়ের বিয়েতে তারা দুজন কমতি রাখেনি। আরশাদ সাহেবের মেয়ে না হলেও হরিণকে তিনি খুব ভালোবাসেন। বাইরের কেউ বুঝতেই পারবে না মেয়েটা তার মেয়ে নয়, বরং ভাইয়ের মেয়ে। তারা দুজন অরিনের দুপাশে বসলেন। অরিনের দুহাতে মেহেদি দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে কিছুক্ষণ আগে। দুহাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে তমা। দুহাত সোজা করে বসেছিল এতক্ষণ। বাবা এবং চাচাকে আসতে দেখে মৃদু হাসে।
আজমল সাহেব নিঃশব্দে মেয়ের মাথায় হাত রাখেন, কোমল স্নেহে আঙ্গুল বুলিয়ে দিতে লাগলেন চুলের ভাঁজে। যেন এই মৃদু স্পর্শ অগণিত না বলা অনুভূতি ফুটে উঠল ভালোবাসা, স্নেহ এবং এক গভীর বেদনাবোধ। চোখ দুটো মমতা মিশ্রিত চাহনিতে আটকে গেল মেয়ের মুখের উপর। বুকে কেমন চাপা পীড়া অনুভূত হলো, যেন হৃদয়ের গভীরে শূন্যতা এসে গেঁথে বসেছে। কালকের পর মেয়েটা আর এই বাড়িতে থাকবে না। এই ভাবনাটাই যেন দম বন্ধ করে দিচ্ছে তাকে। মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছে একটাই সত্য, মেয়েটা কাল থেকে অন্য কারো বাড়ির বউ হয়ে যাবে, আর কদিন পর চলে যাবে শ্বশুর বাড়ি। তখন আর চাইলেও তাকে এ বাড়িতে আগের মতো রাখা যাবে না। অফিস থেকে ফিরে ঘরে ঢুকলে তার চঞ্চল মুখখানা দেখতে পাবে না। আর কখনো কি সন্ধ্যের চায়ের কাপ হাতে মেয়েটা এসে পাশে বসবে, অফিসের ক্লান্তি ভুলিয়ে দিয়ে বলবে, বাবা, আজ অফিস কেমন ছিল? এতদিন যেমন ছিল সেসব কি সবই শেষ? ভেতরে কোথাও যেন শূন্যতা দপদপ করে উঠল, গলায় দলা পাকিয়ে এলো অসহনীয় কষ্ট, চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল ধীরে ধীরে। আজমল সাহেব বহুক্ষণ ধরে ধরে রাখা ধৈর্যের বাঁধ হাত ধরে রাখতে পারলেন না, ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, দোয়া করি আমার আদরের প্রিয় কন্যার নতুন জীবন সুখের হোক, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হোক। তার দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও বোঝাপড়ার বন্ধন দৃঢ় হোক। দোয়া করি সে যেন সকল বিপদ আপদ থেকে নিরাপদে থাকে, জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় ও কল্যাণে ভরে ওঠে। ঘর যেন ভালোবাসা ও মমতায় পরিপূর্ণ হয়, আর যেন সৎ, নেককার এবং স্নেহময় জীবনসঙ্গীর সাথে সুখী জীবন যাপন করতে পারে। অরিন বাবার আদরে দোয়ায় কেঁদে উঠল। পিতার কাছে মেয়ের মূল্য, ভালোবাসা কতখানি তা বুঝতে পারল। আজমল সাহেব তাকে ও অরিত্রিকাকে ভীষণ আদর করে, তা যেন আজ নতুন করে বুঝিয়ে দিল। বাবারা মেয়েদের এত ভালোবাসে কেন? বড় হলে মেয়েরা অন্য বাড়িতে যায় তাই? আজমল সাহেব আদুরে ভঙ্গিতে পুনরায় বলেন, অরিন আম্মু কাঁদে না, শান্ত হও। অরিন আজমল সাহেবকে জড়িয়ে ধরল, হু হু করে মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছে। আজমল সাহেবের চোখ অশ্রুসিক্ত। আসাদ সাহেব শান্ত কণ্ঠে বলে ওঠেন, গত নির্বাচনে এমপি হয়েছে, চেনেন নিশ্চয়ই। পরিণাম্মা, শান্ত হও। যদি বিয়ে করতে না চাও এখন বলতে পারো, বিয়ে ক্যান্সেল করে দেব। সেই সুক্ত কথাটি কৌতুকপূর্ণ শোনালো। আশেপাশে দাঁড়িয়ে থাকা সকলেই হেসে ওঠে। সাদাত উচ্চস্বরে চিৎকার করে বলে, অরিন আপু, বিয়ে ক্যান্সেল করার অফার এসেছে, এই সুযোগটা কাজে লাগাও। পাশে তানিয়া বেগম দাঁড়িয়েছিলেন, এতক্ষণ নীরবে কাঁদছেন, কিন্তু ছোট ছেলের এমন কথাই চটলেন। সাদাতের পিঠে ধম করে কিল বসিয়ে দেন। সাদাত মৃদু চিৎকার দিয়ে ওঠে, পিঠ ডলতে ডলতে বলে, আমায় মারলে কেন মা? তানিয়া বেগম কটমট করে তাকিয়ে বলেন, বদমাস ছেলে, বিয়ে নিয়েও ঠাট্টা করতে হয়? বাবা যে ঠাট্টা করলো তখন কিছু বললে না, অথচ আমি ঠাট্টা করলেই দোষ। অতএব তুমি বাবাকে বেশি ভালোবাসো আর আমাকে কম ভালোবাসো, এটাই প্রমাণিত। সাদাত মুখ গোমরা করে বলল। তানিয়া বেগম ছেলের মুখে লাগাম ছাড়া কথাবার্তা শুনে বিস্মিত হন, একটু লজ্জা পেলেন, তবুও প্রকাশ করলেন না। পাশে সাথী বেগম এবং ইসমা বেগম দাঁড়িয়েছিলেন, সাদাতের কথা শুনে হেসে ফেলেন। অরিত্রিকা ও ইসরা চেয়ারে বসেছিল, সাদাতের কথা শুনে হু হু করে হেসেও ফেলে। অতঃপর দুজনে একসাথে বলে ফেলে, আমরা কিন্তু কিছু শুনিনি। তানিয়া বেগম ছেলের দিকে রাগ দেখিয়ে বললেন, বাদর ছেলে, একদম বাপের মতো হয়েছে ও। সাদাত দাঁত কেলিয়ে বলে, বাপের মতো হয়ে গর্ববোধ করছি। বাঙালিদের হলুদের অনুষ্ঠানে মেয়েকে ক্ষীর খাওয়ানো হয়, এটা বহু আগেই প্রচলিত, এখনো সেই ধারা অতিবাহিত রয়েছে। ক্ষীর খাওয়ানো পর্ব এবং মেহেদি দেওয়ার পর্ব আপাতত শেষ। ক্যামেরাম্যান সুন্দর মুহূর্তগুলো ভিডিও এবং ছবি তুলে রেখেছে। অরিন তার বান্ধবীদের সাথে ছবি তুলছে। উপস্থিত সকলের সাথে ছবি তোলার পর্ব শেষ হয়েছে, শুধু এখন বাকি ফ্যামিলি ফটো তোলার। ক্যামেরাম্যান তাড়া দিচ্ছেন সকলকে স্টেজে গিয়ে অরিনের পেছনে দাঁড়ানোর জন্য। আজমল সাহেব এবং সাথী বেগম মেয়ের দুপাশে বসেছেন। আসাদ সাহেব এবং তানিয়া বেগম স্টেজে গিয়ে হাসি মুখে একপাশে দাঁড়ান। তার পাশে দাঁড়ান ইসমা বেগম ও ইশরা। অরিত্রিকার শাড়ি পরে বেহাল অবস্থা, মনে হচ্ছে কুচি খুলে যাবে। কোনো মতে সাবধানতা অবলম্বন করে স্টেজে গিয়ে ইশরার পাশে দাঁড়ালো। তখনই সুযোগ বুঝে পাশেই টপকে পড়লো ইরফান। এতে হকচকিয়ে গেল সে। পাশে তাকিয়ে ইরফানকে হাস্যরত অবস্থায় তার দিকে তাকিয়ে থাকতে দেখে একটু বিরক্ত বোধ করলো।
আজ এই মানুষটা তার আশেপাশে এত ঘুরঘুর করছে কেন? মানুষটা তাকে অস্বস্তিতে ফেলছে।